আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ক্লাস নিয়ে। গতকালকে বলে দিয়েছিলাম তোমাদেরকে আজকে ঠিক দুপুর 2টার দিকে, যদিও ঠিক দুপুর 2টার দিকে আসতে পারি না, 4 মিনিট হয়তো বা লেট হয়েছে। যাই হোক, আজকে আমরা আরও নতুন একটা টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। অবশ্যই তোমরা ইতিমধ্যে জানো যে আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন। তো আমরা চেষ্টা করব ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে তাদের সবাইকে আর কি ন্যারেশন এই টপিকটা একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো আমাদের সাথে কোন কোন শিক্ষার্থী ইতিমধ্যে আসলে যুক্ত হয়েছো তোমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাতে পারো তোমরা কোন কোন শিক্ষার্থী আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছো, ঠিক আছে? আর যারাই যুক্ত হয়েছো তাদের সবাইকে অনুরোধ জানাবো তোমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে, পাঠশালার পাশেই থাকবে, সাথেই থাকবে। তাহলে তো আমরা চেষ্টা করব তোমাদের যে কোনো টপিক বা যে কোনো বিষয়ই একদম ক্লিয়ার করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হয়েছো কাইন্ডলি একটু তোমাদের যেসব বন্ধুবান্ধব আর কি এইচএসসি এক্সাম দিবে তাদেরকে একটু মেনশন করে দাও, তাদেরকে একটু শেয়ার করে দাও। আমরা আসলে চাই যে আমাদের এই যে ফ্রি যে সার্ভিস বা আমরা তোমাদের পাঠশালার পক্ষ থেকে যে সার্ভিসটা তোমাদের প্রোভাইড করতেছি, এই সার্ভিসটা যেন আমরা অনেকের মাঝে আসলে পৌঁছে দিতে পারি। এটা আসলে আমাদের মূল উদ্দেশ্য। অনেক অনেক শিক্ষার্থীদের আসলে সাহায্য করতে চাই। এটা অবশ্যই তোমাদের সাহায্য ছাড়া সম্ভব হবে না। তোমরা সবাই যদি একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলদের মেনশন করে দাও তাহলে আমরা অনেক অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাসটা উপভোগ করতে পারবো, ঠিক আছে? তো যারা আসলে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে তোমরা একটু মেনশন এবং শেয়ার করে দাও। আমরা খুব শীঘ্রই 2-1 মিনিটের মধ্যেই আজকের ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাস টপিক হচ্ছে ন্যারেশন। আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন। ওয়ালাইকুম আসসালাম খাদিজাতুল কোবরা, ফজলুর রাহাত, ওয়ালাইকুম আসসালাম। আজকের ক্লাসের টপিক হচ্ছে ন্যারেশন, ঠিক আছে? আর যারা আসলে ক্লাসে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে আজকে ক্লাস থেকেই কিন্তু আমি 2জন সিলেক্ট করে যাব। আজকে ক্লাস থেকেই 2জন সিলেক্ট করব। আর যারা আর কি আমাদের অ্যাডমিশনের বই, পাশাপাশি টি শার্ট বা ঈদের সালাম, যদিও ঈদের আগে মেবি কুরিয়ার বন্ধ হয়ে যাবে, তো যাই হোক আজকের ক্লাসে কিন্তু আমি 2জন বিজয়ী এখান থেকে সিলেক্ট করে যাব। তোমাদের বলি কিংবা না বলি, এমনও হতে পারে বলে যেতেও পারি, অথবা আমি নিজে নিজে সিলেক্ট করে রাখতে পারি, বুঝছো? তো যারাই 2জনকে সিলেক্ট করব তারা আর কি অ্যাডমিশনের বই পেয়ে যাবা, পাশাপাশি আমাদের পাঠশালার যে টি শার্ট রয়েছে টি শার্টও পেয়ে যাবা। সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। করণীয় হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। তার পাশাপাশি হচ্ছে ক্লাসে আমি যতটুকু তোমাদের পড়াই বা যতটুকু বোঝাই এই জিনিসটা তোমাদের বুঝতে হবে। কোনো প্রশ্ন করলে রেসপন্স করতে হবে, ঠিক আছে? এই প্রশ্ন করলে রেসপন্স করবা বা কোনো কিছু জিজ্ঞাসা করলে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। এইগুলো যারা করবে ওভারঅল পুরো ক্লাসের মধ্য থেকে যে 2জনকে আমার আসলে মনে হবে যে এরা সিরিয়াস বা এরা চেষ্টা করে, সেই 2জনকে আমি সিলেক্ট করে আর কি তোমাদেরকে পুরস্কৃত করা হবে। তো আর কথা না বাড়িয়ে চলো আজকে আমাদের যে ইংরেজি ক্লাসটা আসলে ন্যারেশন টপিকটা অনেকের কাছে সহজ লাগতে পারে, অনেকের কাছে কঠিন লাগতে পারে। তো চিন্তার কিছু নেই, আমরা একদম প্রথম থেকেই পড়াবো। সহজ যার কাছে লাগে তার কাছে আরও সহজ হয়ে যাবে, আর যার কাছে আসলে কঠিন লাগে তার কাছে সহজ করার আমরা চেষ্টা করব, চিন্তার কিছু নেই। তারপরে আজমুল হক মুন্না বলছে ওয়ালাইকুম আসসালাম। চলো আমরা আমাদের ক্লাসটা তাহলে শুরু করে দিই। আমাদের ক্লাসের আজকে E4 পার্ট 2 ন্যারেশন। ন্যারেশন আমি যদি প্রথমে তোমাদের একটু বেসিকটা বলি, একটু বেসিকটা যদি তোমাদেরকে ক্লিয়ার করার ট্রাই করি, একটু দেখো ন্যারেশনকে আমরা বাংলায় কি বলি বলো তো? ন্যারেশনকে আমি যদি প্রকারভেদ বলি, প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। প্রকারভেদ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা বাংলাকে কি বলি, যেটা হচ্ছে প্রত্যক্ষ, আর ইনডিরেক্টে কি বলি, পরোক্ষ, ঠিক আছে? ডিরেক্টে বলি হচ্ছে প্রত্যক্ষ, আর ইনডিরেক্টে আমরা বলি হচ্ছে পরোক্ষ। আর যারাই সালাম জানিয়েছে সবাইকে বলি ওয়ালাইকুম আসসালাম। তো চলো এখানে আমরা ডিরেক্ট ন্যারেশনটা আমি প্রত্যক্ষ তো বললাম, এখানে বিষয়টা মূলত কি, যার কথা সেই বলে।
মানে আমার কথাটা আমি বলছি, সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। অন্যদিকে অন্যের কথা বলা, মানে আমি কথা বলছি কিন্তু এই কথাটা আমার না, অন্যের কথা বলছে, হ্যাঁ, সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। এটা কেমন আমি তোমাদের উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেব, চিন্তার কিছু নেই। প্রথমত আমরা কি দেখলাম, ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনটিকে আমরা বলতে পারি প্রত্যক্ষ, আর ইনডিরেক্টলি বলতে পারি পরোক্ষ। এখন প্রত্যক্ষ ন্যারেশনটা আসলে বিষয়টা কি, মানে যার কথা সেই বলে। আমার কথাটা যখন আমি বলবো তখন সেটা হচ্ছে কি ডিরেক্ট ন্যারেশন। আর কথাটা আমি বলছি কিন্তু কথাটা আমার না, আরেকজনের কথা বা অন্য একজনের কথা যখন আমি বলছি তখন সেটা হচ্ছে কি ইনডিরেক্ট বা পরোক্ষ উক্তি। হ্যাঁ, যদিও ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি। এখন তোমাদেরকে একটু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই, মাসুম ভাই দোয়া করবেন। তো একটু দেখো, আমি তোমাদের একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে জিনিসটা আরও ক্লিয়ার করার চেষ্টা করি, যদিও উদাহরণটা একটু মজার আছে। আমি ক্লাসের মাঝে একজনকে বললাম, যে কোনো একজনকে, মনে করো মাসুম ভাইকেই বললাম, যদিও ভাই যাই হোক ভাইকেই বলি, যে মাসুম ভাইকে বললাম যে ভাই আপনি একটু কাইন্ডলি রহিমের বাসায় যান, রহিমের বাসায় যে রহিমকে আসলে একটু ডেকে নিয়ে আসেন। একটু মনোযোগ দিয়ে সবাই আমার কথাটা শোনার ট্রাই করো। আমি মাসুম ভাইকে বললাম যে মাসুম ভাই, যে আপনি একটু কাইন্ডলি রহিমের বাসায় যে রহিমকে একটু ডেকে নিয়ে আসেন। তখন মাসুম ভাই আমার কথা শুনে রহিমের বাসায় গেছে। রহিমের বাসায় গিয়ে বাসায় নক করছে, নক করে দরজা খুলে দেখছে যে তার স্ত্রী আসছে, মানে রহিমের স্ত্রী দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে মাসুম ভাই জিজ্ঞাসা করে যে রহিমকে আসলে ডাকতে আসছিলাম, রহিম আসলে কোথায়, বা রহিম কি করছে, রহিমকে স্যার ডাকছে, এরকম কিছু দেখা যাচ্ছে মাসুম ভাই বলছে। তখন রহিমের স্ত্রী একটা কথা বলছে, বা মাসুম ভাই জিজ্ঞাসা করছে রহিম কি বাসায় আছে। তখন তার স্ত্রী দেখা যাচ্ছে যে জবাব দিয়েছে যে না, আমার স্বামী বাসায় নেই। একটু মনোযোগ দাও, রহিমের স্ত্রী কি জবাব দিল, বলল না, আমার স্বামী বাসায় নেই। ঠিক আছে, এবার রহিম কি করলো, আর কোনো কথা না বাড়িয়ে, আসলে যেহেতু বাসায় নেই এজন্য কথা না বাড়িয়ে সে ডিরেক্ট ব্যাক করলো। ব্যাক করে আমার কাছে এসে বললো ভাইয়া রহিম, তখন কি যখন মাসুম ভাই ব্যাক করলো আমার কাছে, তখন কি মাসুম ভাই এসে এই কথাটা আমাকে বলবে যে আমার স্বামী বাসায় নেই? মাসুম ভাই এসে কি আমাকে এটা বলবে যে ভাই ভাই আমার স্বামী বাসায় নেই, নাকি এইটা বলবে যে রহিমের স্ত্রী বলল যে তার স্বামী বাসায় নেই? কোনটা, এক নাম্বারটা নাকি দুই নাম্বারটা, একটু বলো বলো কোনটা বলবে? মাসুম ভাই এসে কি আমাকে এটা বলবে যে আমার স্বামী বাসায় নেই, এটা বলবে, নাকি বলবে যে রহিমের স্ত্রী বলল যে তার স্বামী বাসায় নেই? অবশ্যই দুই নাম্বারটা বলবে। কোনো পাগলও এসে এটা বলবে না যে আমার স্বামী বাসায় নেই। রহিম তো আর তার স্বামী না, তাই না? যেহেতু তার স্ত্রী বলছে, এজন্য সে এসে আমাকে বলবে যে তার স্ত্রী বলল যে আমার স্বামী কি বাসায় নেই, আমার স্বামী কি বাসায় নেই। এই যে কথাটা, এখানে যখন রহিমের স্ত্রী কথাটা ডিরেক্ট বলল যে না আমার স্বামী বাসায় নেই, এই কথাটা রহিমের স্ত্রী নিজেই বলছে, যার কথা সেই বলছে। এই কথাটা কার? এই কথাটা কিন্তু রহিমের স্ত্রীর, এবং রহিমের স্ত্রী নিজেই কথাটা বলছে যে আমার স্বামী বাসায় নেই। যখন রহিমের স্ত্রীর কথাটা রহিমের স্ত্রী নিজেই বলছে, যার কথা সেই বলছে, তখন সেটা আমরা প্রত্যক্ষ বা ডিরেক্ট ন্যারেশন বলছি। বাট যখন মাসুম ভাই এসে আমাকে বলল যে রহিমের স্ত্রী বলল, এটা কিন্তু মাসুম ভাইয়ের কথা না, আরেকজনের কথা। মাসুম ভাই এসে আমাকে বলতেছে যে রহিমের স্ত্রী বলল যে তার স্বামী বাসায় নেই। এই যে আমরা বললাম আরেকজনের কথা, যে তার স্ত্রী বলল তার স্বামী বাসায় নেই, আরেকজনের কথা আমরা ঘুরিয়ে কি যখন বললাম, তখন সেটা হয়ে গেল কি অন্যের কথা আমরা বললাম, তাই না? বা মাসুম ভাই এসে তার স্ত্রীর কথাটা বললো, আরেকজনের কথাটা বললো। যখনই এমন অন্যের কথা বলবে, অন্যের কথা এরকম প্রকাশ করবে, তখন সেটা পরোক্ষ উক্তি, বা আমরা বলতে পারি কি ইনডিরেক্ট ন্যারেশন। তখন আমরা বলতে পারি কি ইনডিরেক্ট ন্যারেশন। তো কাইন্ডলি একটু বলো যে এই জিনিসটা তোমাদের মাঝে ক্লিয়ার হয়েছে কিনা, এই জিনিসটা মানে তোমাদের মাঝে ক্লিয়ার হয়েছে কিনা, মানে যে এই যে বেসিক যে বিষয়টা ছিল। রোজা রহমান ওয়ালাইকুম আসসালাম।
বলো যে এই বেসিক যে বেসিকটা আমি তোমাদের দেখানোর ট্রাই করলাম ন্যারেশনের, আর সেটা আসলে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কি না। হ্যাঁ, তোমরা কমেন্ট করো। পাশাপাশি ন্যারেশন জানতে হয়, ন্যারেশন করতে হলে তোমাদের খুব বেসিক কয়েকটা জিনিস তোমাদের জানতে হবে। প্রথমত আমি যদি বলি, তোমাকে পার্সন সম্পর্কে জানতে হবে। পার্সন সম্পর্কে তোমাকে বিস্তারিত ব্যাখ্যা বা বিস্তারিত তোমাকে জানা লাগবে। হ্যাঁ, পার্সন সম্পর্কে জানতে হবে। দ্বিতীয়ত টেন্সের পরিবর্তন সম্পর্কে জানতে হবে। টেন্সের পরিবর্তন সম্পর্কে তোমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানতে হবে। তৃতীয়ত আমি যদি বলি তাহলে তোমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি যত কিছু লিখছি সব কিছুই তোমাকে ক্লিয়ার করে দেব। সেন্টেন্স বলো, টেন্স বলো, পার্সন বলো, একটু খালি ধৈর্য ধরে আমার কথাটা শোনার ট্রাই করো, নিজে বোঝার ট্রাই করো, নোট করার ট্রাই করো, একটু মনোযোগী হও। তাহলে তুমি যদি আগে থেকে না পারো তাহলে অবশ্যই যতটুকু পসিবল ততটুকু শিখে যাবে। আর যদি আগে থেকে পারো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেন্টেন্স সম্পর্কে তোমার ধারণা থাকা লাগবে। কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড সম্পর্কে তোমাকে জানতে হবে। তো এই আর কি মোটামুটি আমাদের ন্যারেশন পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু তোমাকে একজন বলছে 0 থেকে। হ্যাঁ, চিন্তার কিছু নেই, আমি একদম বেসিক থেকেই তো পড়াচ্ছি। আমি একদম রহিমের স্ত্রী থেকে শুরু করলাম। ন্যারেশন কি এত বেসিক থেকে কেউ পড়াই বলে আমার তো মনে হয় না। আমি তো অনেক জায়গায় ক্লাস করি, ইভেন আমি অনেক জায়গায় ক্লাস নিই, অ্যাডমিশন বলো, একাডেমিক বলো। হ্যাঁ, তো এই আর কি বিষয়, এত বেসিক থেকে কেউ তোমাকে পড়াবে বলে মনে হয় না। তবে আমি রুলসে তো এখনও যাইই নাই। রুলসে যাওয়ার আগে তোমাকে ন্যারেশনটা একদম বেসিক যা আছে সব কিছুই তোমাকে ক্লিয়ার করব। ক্লাসটা মাত্র শুরু করছি, এগুলো তো আমি শেষ করি নাই। এগুলো তোমাকে দেওয়া হচ্ছে কি, যে এগুলো সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। এখন একে একে আমি এগুলো তোমাকে পড়াবো। প্রথমে 1 নাম্বারটা, তারপর 2 নাম্বারটা, তারপরে এটা, তারপরে এটা সব পড়াবো। এগুলো তো এরকম না যে এগুলো আমি শেষ করে ফেলছি। মানে তোমাকে আগে প্রথমত একটা চার্ট জানতে হবে। কোনো কিছু পড়তে হলে তোমাকে মাথায় আগে সেট করা লাগবে যে এখানে কি কি আছে বা আমি আজকে কি কি পড়বো। তোমরা আসলে গাধার মতো পড়াশোনা করো যে আমি বাংলা 2 ঘন্টা পড়বো, ইংলিশ 2 ঘন্টা, বাংলা, তারপরে আইসিটি 3 ঘন্টা। এইভাবে আসলে পড়ার কোনো সিস্টেম না। তোমাকে পড়তে হবে কি, সিস্টেম করে নিতে হবে। আজকে আমি বাংলার একটা গদ্য, একটা পদ্য পড়বো। আমি আইসিটির আজকে এই অধ্যায়টা পড়বো। আমি আজকে বিজ্ঞানের এই জিনিসটুকু পড়বো। আমি আজকে ইংরেজির এই প্রথম পত্রের এই লেসনটা পড়বো। যতটুকু টাইম লাগুক ততটুকু টাইমের মধ্যে এতটুকু শেষ করতে হবে। এটা হচ্ছে তোমার রুটিন হওয়া উচিত। এটা হচ্ছে প্রপার একটা রুটিন। তো আমি তোমাকে এই জন্য প্রথমত তোমাকে একটা ধারণা দিচ্ছি কোন জিনিসগুলো আসলে তোমার পড়া উচিত, বা আজকে আমরা কোনগুলো পড়বো। আমরা একটা সূচিপত্র করছি, দেন এটা আমরা ধাপে ধাপে তোমাদেরকে পড়িয়ে দেবো, চিন্তার কিছু নেই। তো ন্যারেশনের ক্ষেত্রে মনে করো আমি তোমার একটা, এবার তোমরা একটু মনোযোগ দাও। একদম বেসিক থেকে শুরু করছে, একটু মনোযোগ দাও। এইটাকে যে বলা হয় যে ইনভার্টেড কমা রয়েছে, ইনভার্টেড কমা রয়েছে, এটাকে বলি হচ্ছে আমরা ইনভার্টেড কমা। হ্যাঁ, কি বলে এটাকে বলি হচ্ছে ইনভার্টেড কমা। এই যে সেইড রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, রিপোর্টিং ভার্ব, এই জিনিসগুলোকে আমরা কি বলি, এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই জিনিসগুলোকে কি বলি, রিপোর্টিং ভার্ব। এই ইনভার্টেড কমার মাঝে যে পুরোটা জিনিস রয়েছে এই পুরোটাকে জিনিসকে আমরা বলি হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি বলি ভাইয়া, রিপোর্টেড স্পিচ। এখন এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। এই ডিরেক্ট থেকে আমাদের ইনডিরেক্ট করতে বলে, দেন এখান থেকে একটা লাইন আমাদের করতে হবে। আমরা আগেই করব না, আমরা জাস্ট তোমাদের আগে এই জিনিসটা দেখানোর ট্রাই করলাম। এই যে এখানে যে সেটটা রয়েছে এই সেটটাকে আমরা বলবো কি, রিপোর্টিং ভার্ব। সেটটাকে কি বলবো, রিপোর্টিং ভার্ব বলবো। এটা হচ্ছে ইনভার্টেড কমা, আর ইনভার্টেড কমার মাঝে যেটা থাকে সেটাকে আমরা বলছি রিপোর্টেড স্পেস। এই 3টা জিনিস জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে। ওটা রিপোর্টেড স্পেস, ওটা ইনভার্টেড কমা, আর সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব।
সেইটা হচ্ছে কি, সেইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট, মানে ন্যারেশনের যে জিনিসগুলো রয়েছে, এই ছোট ছোট জায়গা রয়েছে, ছোট ছোট জায়গা সম্পর্কে দেখালাম। এবার আমাদের প্রথম কন্টেন্টটা কী ছিল বলো তো? পার্সন সম্পর্কে জানতে হবে, তাই না? পার্সন সম্পর্কে জানতে হবে। আমাদের সূচিপত্র আমি যেটা করছিলাম সেখানে দেখো একটু আগেই বলছিলাম কি পার্সন সম্পর্কে। তো আমরা আমাদের সূচিপত্রের প্রথম জিনিসটাই তোমাদের একটু দেখাই পার্সন সম্পর্কে। সরি, চিন্তার কিছু নেই, যদি পারো ভালো, আরও ভালো শিখে যাবা, না পারলে একটু খেয়াল করে দেখো। একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই না? রিপোর্টেড স্পিচ, আর এস মানে কি রিপোর্টেড স্পিচ, আমি সংক্ষেপে লিখতেছি, যেহেতু আগে তোমাদের বললাম আমি সংক্ষেপে লিখতেছি। ফার্স্ট পারসন যদি থাকে তাহলে রিপোর্টিং যে ভার্বটা রয়েছে না, সেইড, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আমি এতটুকু লিখলাম, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আর এস যদি সেকেন্ড পারসন থাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। আর আর এস যদি থার্ড পারসন থাকে তাহলে কী হবে জানো? রিপোর্টিং ভার্বে নো চেঞ্জ, মানে কোনো পরিবর্তন নাই, নো চেঞ্জ। এখন আমি একটা তোমাদের ওয়ার্ড লিখি, সরি বাক্য লিখি। আগে যে বাক্যটা লিখেছিলাম না, সেই বাক্যটাই লিখি। হি সেড টু মি আই অ্যাম ইল। এখন প্রথম কথা হচ্ছে আমাদের এই তিনটা হচ্ছে যে রুলস, এই তিনটা হচ্ছে যে রুলস। রিপোর্টিং স্পিচ কোনটা? এইটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, ঠিক আছে? এখন রিপোর্টে, এখন তোমরা বলতে পারো ভাই ফার্স্ট পারসন সেকেন্ড পারসন তো চিনি না। ফার্স্ট পারসন মানে আই উই, এগুলো মনে রাখবা। সেকেন্ড পারসন ইউ, আর হি সি রহিম করিম জরিম যাই বলো সেগুলো সবই হচ্ছে থার্ড পারসন। হ্যাঁ, এগুলো মনে রাখবা। তো রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন, আই কি ফার্স্ট পারসন, যদি ফার্স্ট পারসন হয় তাহলে সেটা পরিবর্তন হয়ে কি হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী মানে রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আমি তোমাদের একটু আগেই কিন্তু বলেছি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই না? যে এইটা যেহেতু রিপোর্টিং ভার্ব তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কোনটা? এটা হচ্ছে ভার্ব, আর সাবজেক্ট হচ্ছে এই যে এইটা। সাবজেক্ট কোনটা? এই যে হি। তাহলে এটা পরিবর্তন হয়ে আমরা যখন এই জায়গাটায়, মানে আমি বাকি কোনো কিছু পরিবর্তন করব না, এখন আমি জাস্ট তোমাদের এই পার্সন পরিবর্তনটা দেখাবো। আমি এতটুকু পরিবর্তন করব না, এরপরেও পরিবর্তন করব না, আমি শুধু এই পার্সনটা পরিবর্তন তোমার শেখাবো। তারপরে যখন টেন্সের পরিবর্তন দেখাবো তখন এটাও আমি শেখাবো। তারপরে যখন সেন্টেন্স দেখাবো তখন এইটা একদম শুরু থেকে ধাপে ধাপে আমরা আগাবো, যাতে যারা পারো বা যারা পারো না সবাই যেন সমানভাবে শিখতে পারো। হ্যাঁ, অর্থাৎ পার্সন পরিবর্তন, এই রিপোর্টেড স্পিচের যেই সাবজেক্ট, এই সাবজেক্টের পার্সন পরিবর্তন যদি এটা ফার্স্ট পার্সন হয়, এটা কিন্তু ফার্স্ট পার্সন হলে কি সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট এখানে কি আছে? হি আছে। তাহলে এখানে আয়ের পরিবর্তে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। আয়ের পরিবর্তে কি হয়ে যাবে? হি হয়ে যাবে, ঠিক আছে? আমার কথা হচ্ছে এখানে পরিবর্তন হলো, তাহলে আমরা এটুকু দেখলাম। এবার আমরা মনে করো নতুন আর একটা বাক্য লিখি। এবার তোমরা একটু পরিবর্তন করে আমাকে একটু দেখাও তো কে কে পারো। এখানে আছে হচ্ছে ইউ আর ইল, ইউ আর ইল। তাহলে এই ইউটা পরিবর্তন করে কি হবে বলো তো? কে কে পারো? কে কে পারো একটু বলো। কে কে পারো একটু বলো যে এখানে এই ইউটা পরিবর্তন করে আসলে কি হবে। ইতিমধ্যে 24 জন আমার ক্লাসে যুক্ত হয়েছে, তোমাদের সবাইকে ক্লাসে স্বাগতম জানাই। সেই সাথে তোমরা একটু বন্ধু বান্ধবীদের মেনশন করে দিলে ভালো হয়।
আর সাগর দাস সৈকত আমার প্রথম দিকের স্টুডেন্ট, মানে প্রথমে যখন ক্লাস নিতাম তখন সে ক্লাস করতো দেখতাম। হি টোল্ড মি দ্যাট আই ওয়াজ ইল। মাসুম ভাই অনেক ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট। দেখো ইউ এর পরিবর্তে সবাই ইউ বলছে, হ্যাঁ, কিন্তু তোমাদের বলেছে কি ইউ হচ্ছে সেকেন্ড পারসন না ভাইয়া? ইউ কি, সরি, ইউ কি, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হলে কে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী কি হবে? অবজেক্ট। অবজেক্টে কি আছে? মি আছে। আর মির সাবজেক্টিভ ফর্ম কি? আই। মি তো আর কখনো সাবজেক্টে বসতে পারে না, এটা তো সাবজেক্টের জায়গা। সাবজেক্টের জায়গায় তো আর অবজেক্টিভ ফর্ম আমরা বসাতে পারবো না। তাহলে মি এর সাবজেক্ট কি? আই। আমরা জানি হচ্ছে আই হচ্ছে সাবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে কি? মাইন। তো মি এর সাবজেক্ট কি হয়? আই হয়। তাহলে এখানে ইউ পরিবর্তন কি হয়ে, ইউ পরিবর্তন হয়ে কি হবে? আই হবে। ইউ পরিবর্তন হয়ে কি হবে? ইউ পরিবর্তন করে কিন্তু আই হবে। ঠিক আছে, আমি যদি আবারও নতুন আরেকটা তোমাদের পার্সন পরিবর্তনটা দেখাই, পার্সন পরিবর্তনটা, হি ইজ ইল। এবার বলো তো এই হি পরিবর্তন হয়ে কি হবে বলো? এবার দেখি, এবার তোমরা একটু বলো যে এখানে আসলে কি হবে। আমি এখনও ইল, আপনার জন্য দোয়া রইলো, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আমিও এখনও অসুস্থ, প্রায় 1 মাস, কতদিন, 1 মাস 4 দিন ভাই, 1 মাস 4 দিন এখনও অসুস্থ। মোটামুটি এখন হালকা সুস্থ আছে। হি কি, হি কোন পার্সন ভাইয়া? হি হচ্ছে থার্ড পার্সন, তাই না? থার্ড পার্সন হলে নো চেঞ্জ, তার মানে থার্ড পার্সনের ক্ষেত্রে যেটা থাকে আমরা সেটাই বসাবো, যেটা থাকে কি আমরা সেটাই বসাবো। তার মানে থার্ড পার্সন আছে মানে হি। জাস্ট এতটুকু। তোমাদের বাকি অন্য এদিকে কি হলো, এদিকে অনেক অ্যান্সার করছে, এখানে ওয়াজ, এখানে টোল্ড লিখছে, এগুলো কেন হলো তোমার আসলে চিন্তার কিছু নেই, এগুলো আমরা ধাপে ধাপে অবশ্যই আসবো। তোমরা যেহেতু বেসিক থেকে শুরু করতে বলছো, আমি চিন্তার কিছু নেই, আমি তোমাকে বেসিকটাই ক্লিয়ার করাই দেবো। জাস্ট এতটুকু বলো, এখানে হির জায়গায় হি কেন হলো, আয়ের জায়গায় হি কেন দিয়েছিলাম, এর জায়গায় আই কেন দিয়েছিলাম, এই যে পার্সন পরিবর্তন, এই পার্সন পরিবর্তনটা তুমি ক্লিয়ার কিনা তুমি একটু কাইন্ডলি কমেন্টে জানাও। তুমি একটু কাইন্ডলি কমেন্টে জানাও যে এই পার্সন পরিবর্তন অর্থাৎ এই একটা জায়গা পরিবর্তন বুঝছো কিনা। বাকি কোনো কিছু তোমাকে বোঝা লাগবে না, বাকি কোনো কিছু আমি শেখাই নাই, সো বাকিগুলো নিয়ে চিন্তার কিছু নেই। জাস্ট এতটুকু জায়গার যে পরিবর্তন, এটা তোমার কাছে ক্লিয়ার কিনা তুমি একটু কমেন্টে জানাও। রহিমা মিনা বলছে ক্লিয়ার, তারপরে সাগর জি ভাই ক্লিয়ার। আর যদি ক্লিয়ার হও তাহলে আমরা পরবর্তীতে টেন্সের পরিবর্তনটা একটু তোমাদের চলে যাই। ঠিক আছে, টেন্সের পরিবর্তন যদি আমি চলে যাই, তোমাদের একটু দেখাই। টেন্সের পরিবর্তন যদি যাই অর্থাৎ ডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, আর এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, ইনডিরেক্ট হবে পাস্ট ইনডিফিনাইট। ডিরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, ইনডিরেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস। ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট থাকলে, ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট। ডিরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে, ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ডিরেক্টে যদি পাস্ট ইনডিফিনাইট থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হবে। ডিরেক্টে যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এইভাবে পরিবর্তন হবে। অর্থাৎ ডিরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে তাহলে আমরা পাস্টে, ইনডিরেক্টে কী করবো? পাস্ট। অর্থাৎ আমাদের প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা টেন্সের আমরা কি করব? প্রত্যেকটা টেন্সের আমরা পাস্ট করতে হবে। কি করতে হবে? পাস্ট করতে হবে। হ্যাঁ, পাস্ট করতে হবে। তো আমি তোমাদের একটু দেখাই, আমি যে বাক্যটা লিখেছিলাম সেটাই তোমাদের দেখাই। অনেক ভাইয়েরা অ্যান্সার করছিল, এবার তোমরা একটু ক্লিয়ার হও যে তারা আসলে কিভাবে অ্যান্সার দিয়েছিল। হি সেড টু মি, আমি লিখেছিলাম আই অ্যাম ইল। এখন আই আছে মানে সাবজেক্ট অনুযায়ী হবে, সাবজেক্ট কি? হি। আমি এতটুকু এখনও লিখবো না, কারণ এতটুকু আমি শেখাই নাই, তোমাদের এতটুকু শেখাই নাই, সো আমি এতটুকু এখনও লিখবো না, আমি জাস্ট এতটুকু পরিবর্তন করব। কি করব? পার্সন পরিবর্তন।
পার্সন পরিবর্তন কি এখানে আই আছে মানে সাবজেক্ট অনুযায়ী, তাহলে আয়ের পরিবর্তে কি হবে, হি হবে। এখন এটা আছে প্রেজেন্টে, আমাকে এটা পাস্ট করতে হবে, তাহলে এম এর পাস্ট কি, এম এর পাস্ট আমরা সবাই জানি ওয়াজ, তাহলে কি হবে হি ওয়াজ ইল। এইভাবে আমাদের পাস্ট টেন্স করতে হবে, ঠিক আছে, সরি, এইভাবে আমাদের পাস্ট টেন্স করতে হবে, এইভাবে আমাদের পাস্ট টেন্স করতে হবে। এখানে যদি থাকতো আমি তোমাদের একটা বাক্য দিচ্ছি, তোমরা পরিবর্তন করো, জাস্ট এতটুকুর পরিবর্তন করবো, বাকিটুকু তোমাদের লেখা লাগবে না, শুধু ইনভার্টেড কমার ভিতরটুকু পরিবর্তন করবা। এটা পরিবর্তন করো দেখে একটু, তোমরা সবাই একটু এটা পরিবর্তন করো। বলো। ক্লাস শুরুই করতে পারলাম না, অনেকের অনেক রকম চিন্তা থাকে, আসলে এক একজনের এক এক রকম চিন্তা, এর বাইরে কি আসবে না নাকি কিভাবে শিখবো। ভাই ক্লাস করতে যাচ্ছ, ক্লাসটা করো, ক্লাসটা করে শেষ পর্যন্ত দেখো, তোমার মনোবল তোমার নিজের কাছে জিজ্ঞাসা করো, দেন তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে আমি এটা করাচ্ছি মানে তোমার এইটাই আসবে পরীক্ষায় এমন তো না, তোমাকে রুলসটা ভালো মতো আয়ত্ত থাকতে হবে, তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে, বাসায় বসে সব সাবজেক্ট মানে অনেকগুলো প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, দেন তার মধ্য থেকে না আসলেও ওই রিলেটেড তো আসবে, এই রুলসের বাইরে তো কোনো রুলস নাই, তো সেক্ষেত্রে রুলসের বাইরে তো কোনো প্রশ্ন দেওয়ার মানে নেই, তুমি রুলস জানলে তুমি প্র্যাকটিস করতে পারবা, তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এটা আসবে না কোনটা আসবে। সেক্ষেত্রে এখানে অনেকেই দেখো ভাই ভুল হয়েছে ভাই, মাসুম ভাই এটা ভুল, দেখো একজন সঠিক করছে, খাদিজাতুল কুবরা, অর্থাৎ এটা কি পাস্ট টেন্স আছে না, পাস্ট ইনডিফিনিট, এই যে দেখো তো পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয় ভাইয়া, পাস্ট পারফেক্ট করতে হয়, কি করতে হয়, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্টের সূত্র কি, একটা থাকে হচ্ছে হ্যাড, হ্যাডের পরে থাকে ভি3, হ্যাড থাকে তারপরে ভি3, তাহলে এখানে আমার আয়ের পরিবর্তে কি হবে, হি হবে, হির পরে অবশ্যই একটা হ্যাড বসবে, আর এটা যেহেতু বিভার্ব, তাহলে বিভার্বের ভি3 কি, বিন, বিভার্বের ভি3 কি, বিন, হি হ্যাড বিন ইল, হি হ্যাড বিন ইল, এটা ওয়াজ একটা বিভার্ব, বিভার্ব মানে কি যে বি, আর এটার ভি3 হচ্ছে কি বিন, ভি3 কেন, কারণ হ্যাডের পরে একটা ভি3 বসে, এজন্য বিন হবে, হি হ্যাড বিন ইল, হি হ্যাড বিন ইল, এটা অনেকেই ভুল করছো, এখন ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, খাদিজাতুল কুবরা তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি সঠিক করছো আর কি। দেখো আমরা তাহলে এটা হচ্ছে আমাদের টেন্সের পরিবর্তন কিভাবে করতে হবে, তোমরা কি ক্লিয়ার, বলো ক্লিয়ার কিনা, টেন্সের পরিবর্তন ক্লিয়ার যদি হও তাহলে আমরা আমাদের মূল স্লাইডের দিকে আস্তে আস্তে একটু একটু করে চলে যাই, দেন আমরা মনে করো এই যে এদিককার বিষয়গুলো আছে না, আমরা জাস্ট কি করলাম, আমরা করলাম হচ্ছে পার্সন পরিবর্তন, ভিতরের এই টেন্সের পরিবর্তন, এতটুকু কিন্তু আমাদের ন্যারেশনের অনেক কিছু শেখা হয়ে গেছে, তুমি নিজেও জানো না, অনেক কিছু শেখা হয়ে গেছে, এদিক আসলে কিছু নাই, এটুকু আসলে পরিবর্তনের কিছু নাই, এখানে সেটের পরিবর্তে কখনো টোল্ড হবে, সেটের পরিবর্তে কখনো আস্কড হবে, সেটের পরিবর্তে কখনো অর্ডার হবে, এটা এক এক সময় এক এক রকম ভেরিয়েশন, তো এটার জন্য তোমাকে সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, তো সেন্টেন্স সম্পর্কে আমি ধারণা দিব ক্লাসের মাঝে আর কি, ঠিক আছে। তো চলো আমরা আমাদের স্লাইডের দিকে এগিয়ে যাই, এখানে আসলে স্লাইডে সব কিছু ছিল, তো আমি চাচ্ছিলাম যে স্লাইডে আসলে লেখা আছে, কিন্তু আমি নিজের মতো আসলে পড়াতে সবসময় বেটার ফিল করি, মানে নিজে লিখে লিখে আসলে আমার হোয়াইট বোর্ডে ক্লাস নিচ্ছি তো আগে থেকে, তো হোয়াইট বোর্ডে ক্লাস নিয়ে আমার ওই আগে থেকে সব কিছু লিখে লিখে পড়ানো অভ্যাস, তারপর থেকেই পিছনে লেখা থাকে আর ওইটা দাগানো, খালি এইভাবে দাগানো দেখানো, এটা আমার কাছে কেমন লাগে, এর থেকে আমার মনে হয় যে আমি আসলে লিখে লিখে যদি পড়াই তাহলে আরও ভালো মতো শেখাতে পারবো, তো এই জিনিসগুলো অলরেডি আমরা তোমাদেরকে পড়িয়েছি, এখানে অনেক কতগুলো লেখা, এটা দেখেই মনে হবে যে কি এটা মাথায় হ্যাং করছে না, এখানে কিছু নেই, আমরা সব পড়িয়ে দিয়েছি, অর্থাৎ এখানে ন্যারেশন দুই প্রকার, একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট, আর কিছু না,
ডিরেক্ট ন্যারেশন একটা দেখাইছে, ইনডিরেক্ট একটা দেখাইছে। ন্যারেশন পরিবর্তনের শর্ত, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ সম্পর্কে জানতে হবে, পার্সন পরিবর্তন সম্পর্কে জানতে হবে, সাবজেক্ট অবজেক্ট পজিটিভ সম্পর্কে জানতে হবে, টেন্স পরিবর্তন জানতে হবে, অ্যাডভার্ব মানে যেটা আমরা তোমাদেরকে দেখাইছি এটা সম্পর্কে জানতে হবে। পরবর্তী স্লাইডে রিপোর্টিং ভার্বটা কি, মানে তোমাদের দেখালাম না হি সেইড, এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এতটুকু জানলেই হবে, আর বেশি কিছু জানা লাগবে না, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। পরে রিপোর্টেড স্পিচ না, রিপোর্টেড স্পিচ হচ্ছে এই যে এতটুকু, ইনভার্টেড কমার মাঝে যতটুকু রয়েছে না, ইনভার্টেড কমার মাঝে যতটুকু আছে ততটুকু আসলে, এখানে ভাই হোয়াইট লেখা আছে তো হোয়াইট ইউজ করলে অন্যরকম লাগবে। ঠিক আছে ভাই, মাসুম ভাই এখানে হোয়াইট যদি ইউজ করি তাহলে এই যে মনে করেন অলরেডি ব্যাকগ্রাউন্ড হোয়াইট লেখা আছে, এই জন্যই। তো এই হচ্ছে রিপোর্টিং ভার্বটা, এটা আর তোমাকে কিছু জানা লাগবে না এখানে। তারপরে পার্সন পরিবর্তন তো অলরেডি বলে দিয়েছি, ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসরণ করে, সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসরণ করে, থার্ড পার্সন থাকলে কাউকে অনুসরণ করে না, সেটা নিজের মতোই পরিবর্তন হয়ে যায়। তো পরবর্তীতে একটা তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা চার্ট রয়েছে, হ্যাঁ, যেমন সাবজেক্টে থাকে কি আই, এর অবজেক্ট কি মি, এবং এর পজিটিভ হচ্ছে মাই। ইউ হচ্ছে সাবজেক্ট, ইউর অবজেক্ট ইউ, ইউর পজিটিভ হচ্ছে ইউর। হি, হিম, হিজ, ইট, ইট, ইটস। তারপরে এখানে উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, শি, হার, হার, রহিম, রহিম, রহিমস। এ হচ্ছে তোমার কি পজিটিভ অ্যাডজেক্টিভ, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্মটা তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। ফাঁকা স্লাইড অবশ্যই হোয়াইট এবং দুটা ইউজ করছে। তো পরবর্তীতে চলো আমাদের টেন্সের পরিবর্তন আমি অলরেডি তোমাদের দেখাই দিয়েছি, মাত্র দেখাইছি কিভাবে টেন্সের পরিবর্তন করবা। এখানে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট মানে পাস্ট ইনডিফিনিট, এগুলো আমি তোমাদের লিখে দিয়েছি হাতে হাতে, হ্যাঁ, এখানে যদিও সব লেখা ছিল। পরবর্তীতে দেখো, পরবর্তীতে কি, এই যে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা আপাতত স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমাদের বলি ডিরেক্ট ন্যারেশনে যেখানে দিস দেখবা সেটা ইনডিরেক্ট করার সময় দিসের পরিবর্তে দ্যাট করে দিতে হবে, আর দিস দেখলে দোজ করে দিতে হবে। হেন্স থাকলে দেন্স, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, এই যে এটা খুব আসে। হেয়ার থাকলে দেয়ার, এটাও আসে। দাস থাকলে সো ইন দিস ওয়ে, তারপর টুডে থাকলে দ্যাট ডে, হ্যাঁ, এই যে এটাও পরীক্ষা আসে। টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা ঘুরে ফিরে আসে। লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, এগুলো আসে। টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট উইক বা নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং উইক বা ফলোয়িং ডে, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার। এই মানে অর্থাৎ এগুলো ইনডিরেক্টে, এগুলো ডিরেক্টে থাকলে এগুলো ইনডিরেক্ট করতে হবে এইভাবে, ঠিক আছে। এগুলো ডিরেক্টে থাকবে, এগুলো ডিরেক্টে থাকলে সে যখন ইনডিরেক্ট করব এই শব্দগুলোর পরিবর্তে আমাদের এই শব্দগুলো তখন লিখতে হবে, এটা তোমরা মাথায় রাখবা। পরবর্তীতে ডিরেক্টের গঠন, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে এসেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত কী? সেন্টেন্স আমরা জানি হচ্ছে 5 প্রকার, হ্যাঁ, আমরা অর্থগত দিক থেকে যখন বলি সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। 5 প্রকারের মধ্যে কি কি বলি? একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে আমরা বলি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে বলি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং কি এক্সক্লামেটরি সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সটা মূলত কি? প্রথম কথা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বর্ণনামূলক, কোনো কিছু বর্ণনা মানে সাধারণ কথাবার্তা, হ্যাঁ। ইন্টারোগেটিভ তো চেনার একেবারে সহজ উপায় রয়েছে। ইন্টারোগেটিভে কি কোশ্চেন মার্ক থাকবে, মাস্ট বি, কি থাকে, একটা কোশ্চেন মার্ক থাকে, তার মানে সেটা ইন্টারোগেটিভ, ঠিক আছে। আর এক্সক্লামেটরি কি, তোমার একটা এরকম বিস্ময়সূচক চিহ্ন থাকে। এই দুইটা তো চিহ্ন দেখে আমরা দুইটা সেন্টেন্স আইডেন্টিফাই করে দিলাম, বাকি আর কিছু লাগলো না। একটা চিহ্ন দেখে ইন্টারোগেটিভ হলো, একটা এক্সক্লামেটরি, দুইটা সেন্টেন্স আমরা আইডেন্টিফাই করে ফেললাম কিন্তু জাস্ট চিহ্ন দেখে, বাকি থাকলো 3টা। এখন হচ্ছে ইম্পারেটিভ চেনার উপায় কি? ইম্পারেটিভ শুরু হবে ভার্ব দ্বারা, সাবজেক্ট থাকে না।
যেমন আমরা বলি কি ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, ওপেন ইউর বুক, তাই না? এই যে এই কথাগুলো বলি ডিরেক্ট ভার্ব দিয়ে আমরা শুরু করি। তো এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ চেনার উপায়ও সহজ উপায় আছে, যে মে বলি না, মে আল্লাহ ব্লেজ ইউ, মে ইউ লিভ লং, মানে এরকম যে আমরা আশা, আমাদের ইচ্ছা বা প্রার্থনাগুলো প্রকাশ করি যে তুমি দীর্ঘজীবী হও, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, তুমি আল্লাহ তোমাকে হায়াত দান করুক, এই যে বিষয়গুলো হচ্ছে অপটেটিভ। আর অ্যাসার্টিভ কোনগুলো? অ্যাসার্টিভ হচ্ছে বর্ণনামূলক, যেমন আমি বই পড়ি, এটা দ্বারা কি কোনো আদেশ বোঝায় না, অনুরোধ বোঝায় না, কোনো ইচ্ছা বোঝায় না, এটা একটা জাস্ট সাধারণ কথাবার্তা। আমি বই পড়ি, আমি ভাত খাই, আমি লিখি, আমি ছবি অঙ্কন করি, বা আমি দেখা যাচ্ছে খেলা করি, বা আমি পড়াই, আমি লিখি, আমি পড়ি, এই যে সাধারণ কথাবার্তা রয়েছে এগুলোকে বলি। যে আমি অসুস্থ, আমি মাঠে খেলা করি, আমি বিকেলে চিঠি লিখি, রাতে পড়তে বসি, এই যে সাধারণ কথাবার্তাও রয়েছে এগুলোকে বলে হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করতে পারি আমরা, একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ। অ্যাফার্মেটিভকে হা বোধক, মানে যতগুলো বললাম আমি সবগুলোই তো হা বোধক। আর না বোধক কোনগুলো? যে আমি বই পড়ি না, আমি খাই না, আমি খেলি না, আমি ছবি অঙ্কন করি না, আর কি হতে পারে, আমি পড়ি না, আমি পড়াই না, এরকম সব কিছু না বোধক এগুলো। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে দুটা জিনিস মনে রাখতে হবে। আমি তোমাকে এখানে বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় তোমাকে মনে রাখতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমাকে দ্যাট বসাতে হবে। কি বসাতে হবে? দ্যাট বসাতে হবে। আরও একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেড টু এর পরিবর্তে তোমাকে টোল্ড বসাতে হবে। সেড টু টোটালটার পরিবর্তে কি একটা টোল্ড বসাতে হবে। তৃতীয়ত যে জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পার্সন পরিবর্তন, পার্সন অ্যান্ড টেন্স পরিবর্তন করতে হবে। কি করতে হবে? টেন্স পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশন যখন করবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করবা, তখন কি করতে হবে? ইনভার্টেড কমা তুলে আমরা দ্যাট বসাবো, সেড টু এর পরিবর্তে টোল্ড বসাবো, পার্সন পরিবর্তন করব, টেন্স পরিবর্তন করব। তাহলে আমি যে বাক্যটা লিখেছিলাম এটা অনেকেই অ্যান্সার দিয়েছিল, আমি আবারও লিখে যে এইবার তোমরা বুঝতে পারবা পুরোটা যে কেন আসলে তারা ওইরকম লিখছিল, তাই না? এবার তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যাবে যারা এতক্ষণ ক্লিয়ার হও নাই। অর্থাৎ হি, সেড টু এর পরিবর্তে আমরা দিলাম টোল্ড, তারপরে দিলাম মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দিলাম দ্যাট, তারপরে আয়ের পরিবর্তে হবে হি, টেন্স পরিবর্তন প্রেজেন্টেড টেন্স হয়ে যাবে পাস্ট, তারপরে যা আছে তাই। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। ঠিক আছে? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। তো চলো, আমাদের এখানে একটা দেওয়া আছে কি, হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি, হি সেড টু মি আই ওয়াজ হ্যাপি। এখানে অ্যান্সার যদিও দেওয়া আছে, দেখো প্রথম কথা এটা পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডিফিনাইট থাকলে ইনডিরেক্ট করার সময় কি হয় ভাইয়া? পাস্ট পারফেক্ট হয়, তাই না? পাস্ট পারফেক্ট হয়। সেটটার পরিবর্তে কি হয়? সেটটার পরিবর্তে আমরা টোল্ড বসালাম, হি টোল্ড মি, তারপরে ইনভার্টেড কমা তুলে আমরা ড্যাট দিলাম, তারপর এখানে আই আছে মানে এটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট হি আছে, এখানে হি দিলাম, আর এখানে ওয়াজ আছে। এটা যদি পাস্ট, যেহেতু আমরা পাস্ট পারফেক্ট করব এজন্য আমরা একটা হ্যাড, তারপর হচ্ছে কি ভিতর, এই যে হ্যাড দিলাম, আর এটা বি ভার্ব, বি ভার্বের ভিতরে হচ্ছে কি বিন, তারপরে হ্যাপি আছে, হ্যাপি বসাই দিলাম। এ হচ্ছে আমাদের কি ডিরেক্ট ন্যারেশনের আর কি, সরি, ডিরেক্ট থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সূত্র, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সূত্র। তোমরা একটু কাইন্ডলি এবার কমেন্ট করো যে এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এবার একটু কাইন্ডলি কমেন্ট করো। অনেকক্ষণ একটানা কথা বলছি, তোমরা একটু বলো যে বুঝতে পারছো কিনা। আর কোথাও যদি অসুবিধা হয়, বুঝতে না পারো, সেটাও আমাকে জানাতে পারো, আমি তোমাদের ক্লিয়ার করার ট্রাই করব। চলো আমরা পরবর্তী আরও একটা রুলস আছে, এখানে বলছে আমরা যে টেন্সের পরিবর্তন করছিলাম না, টেন্সের পরিবর্তন কিন্তু এখানে সাইড থাকা সত্ত্বেও কিন্তু আমরা টেন্সের পরিবর্তন সবসময় করি, বাট একটা এক্সেপশনও রয়েছে। মনে করো যদি ইনভার্টেড কমার মধ্যে কোনো চিরন্তন সত্য থাকে, সেক্ষেত্রে আমরা টেন্সের পরিবর্তন করতে পারবো না, কারণ
কারণ চিরন্তন সত্য থাকলে আমাদের সবসময় মনে রাখতে হবে সেটা প্রেজেন্ট টেন্সে আমাদের লিখতে হবে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা জানি ঐতিহাসিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য এগুলো যদি বোঝায় তাহলে সেই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। যেমন আই সেড টু দেম আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ ইজ এভরিহোয়ার, এটা তো অবভিয়াসলি একটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য যেহেতু সেক্ষেত্রে আমরা এটা টেন্সের পরিবর্তন করতে পারবো না, এখানে ইজি রয়েছে, হ্যাঁ ইজি রয়েছে। আর বাকি সব নিয়ম অনুযায়ী আমি যেভাবে নিয়ম করাইছি নিয়ম অনুযায়ী। পরবর্তীতে আরও একটা রুলস আছে, কি বলছে, মাস্ট থাকলে আমরা কি হ্যাড টু, মাস্ট বা হ্যাভ টু থাকলে আমরা ইনডিরেক্টলি কী করবো, হ্যাড টু করতে হবে। মাস্ট বা হ্যাভ টু থাকলে হ্যাড টু, জাস্ট এতটুকু, বাকি সবই সেম থাকবে। যেমন ইউ মাস্ট লিভ, এখানে মাস্টের পরিবর্তে আমরা হ্যাড টু দিয়ে দিলাম। আর বাকি যা আছে সব মনে করো রুলস অনুযায়ী। যেমন ইউ আছে, এটা অবজেক্ট অনুযায়ী হবে, তাহলে অবজেক্ট মি আছে, মিয়ের জন্য আমরা আই বসাইছি, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাইছি, সেড টু এর পরিবর্তে টোল্ড বসাইছি। আর বাকি যা আছে সব, আর এই যে নাও আছে, নাও থাকলে কি হয়, দেন হয়, এইভাবে পরিবর্তন করে দিয়েছি। পরেরটা দেখো রুলস, এখানে কি বলছে, মডাল ভার্ব উড কুড ইউজ টু নিড থাকলে তা পরিবর্তন হয় না, এছাড়া অন্যান্য মডাল ভার্ব থাকলে তার পরিবর্তন হয়। অর্থাৎ এখানে নিড, উড, কুড, ইউজ টু, নিড এগুলো থাকলে কি কোনো পরিবর্তন হয় না। এখানে ইনভার্টেড কমা তুলে দিয়ে কী দিয়েছি, দ্যাট দিয়েছি। আই আছে এজন্য সাবজেক্ট অনুযায়ী কী দিয়েছি, শি দিয়েছি। নিড হচ্ছে মডাল, মডাল ভার্বের কোনো পরিবর্তন নেই, মডাল ভার্বের পরের ভার্বটা সবসময় বেস ফর্মে থাকে। তার মানে শি নিড কনফার্ম দ্য ডিল, শি নিড কনফার্ম দ্য ডিল। এই হচ্ছে মোটামুটি, যদিও এগুলো রেয়ার ছিল, মোটামুটি তোমাদের আসার মধ্যে প্রথমটুকু যে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসবে, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি হচ্ছে সেড টুর পরিবর্তে টোল্ড, আর টেন্স এবং পার্সন পরিবর্তন। তবে তোমাদের বলে রাখি, তোমাদের প্যাসেজ ন্যারেশন করার সময় 100%-এর মধ্যে 60%-এ থাকবে হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সব ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে থাকে, খুবই সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এটা সেইডের পরিবর্তে দিতে হবে আস্কড, কি দিতে হবে, আস্কড। ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমাকে ইফ দিতে হবে বা দিতে হবে ডাব্লিউএস কোয়েশ্চেন, ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে টেন্স এবং পার্সন পরিবর্তন, এটা তো লাগবে, টেন্স অ্যান্ড পার্সন পরিবর্তন, টেন্স অ্যান্ড পার্সন পরিবর্তন করা লাগবে, টেন্স এবং পার্সন পরিবর্তন করা লাগবে। ঠিক আছে, টেন্স এবং পার্সন পরিবর্তন, ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ইফ বসাবো, আর ডাব্লিউএস কোয়েশ্চেন যদি থাকে তাহলে ডাব্লিউএস কোয়েশ্চেনটাই বসাবো। যেমন আমি পরবর্তীতে তোমাদের এখানে একটা বাক্য আছে কি, হোয়াই, এখানে ডাব্লিউএস কোয়েশ্চেন আছে মানে ডাব্লিউএস কোয়েশ্চেনটাই বসবে। আর যদি এমন থাকতো ক্যান ইউ গিভ মি, যেরকম লেখা আছে ক্যান দিয়ে শুরু, এটা অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে আমরা এই ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসাইতাম। বাট এখানে যেহেতু ডাব্লিউএস কোয়েশ্চেন আছে আমরা ডাব্লিউএস কোয়েশ্চেনটাই বসাবো। সেটের পরিবর্তে আমরা আস্কড বসাইছি, তারপরে মি বসাইলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে ডাব্লিউএস কোয়েশ্চেনটাই বসাইলাম। হ্যাঁ, এবার আমাদের কাজ হচ্ছে পার্সন এবং টেন্সের পরিবর্তন করতে হবে। আর যেহেতু আগে সাবজেক্ট বসে, এখানে সাবজেক্টটা কি, ইউ আছে, তাহলে ইউ যদি থাকে তাহলে কে অনুযায়ী হবে, ইউ থাকলে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টে কি আছে, মি আছে, তার মানে সাবজেক্টে কি হবে, আই হবে, ঠিক আছে। আর এটা কোন টেন্স, ডিড আছে, ডিড থাকা মানে আমরা জানি সেটা পাস্ট ইনডিফিনাইট, কোনো বাক্যে ডিড থাকা মানে সেটা পাস্ট ইনডিফিনাইট, ডু এর পাস্ট হচ্ছে ডিড, আর ডিড থাকা মানে সেটা পাস্ট ইনডিফিনাইট। আর আমরা জানি ডিরেক্ট ন্যারেশনে পাস্ট ইনডিফিনাইট থাকলে ইনডিরেক্ট অবশ্যই পাস্ট পারফেক্ট হয়। পাস্ট পারফেক্টের সূত্র কি, একটা হ্যাড থাকে, তারপরে ভার্বের কি V3 থাকবে, এবং পরবর্তীতে যা আছে তাই। এই হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের আর কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের তোমার আর কি ন্যারেশন পরিবর্তন, ঠিক আছে। অক্সিলারি ভার্ব থাকলে তোমাকে অবশ্যই ইফ বসাতে হবে, ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাতে পারো, আমি ওয়েদার যদিও লিখি নাই, ইফ অথবা ওয়েদার লিখতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে, ঠিক আছে। এখানে কি বলছে, অক্সিলারি ভার্ব থাকলে তোমাকে, যেটা আমি লিখে দিয়েছিলাম অলরেডি, এই যে লিটন সেড টু মির, ডু ইউ অ্যাগ্রি, এখানে কিন্তু ইনভার্টেড কি বলে ডাব্লিউএস কোয়েশ্চেন, এখানে কি আছে, এখানে ডু মানে কি একটা অক্সিলারি ভার্ব, এই জন্য আমরা ইফ বা ওয়েদার যে কোনো একটা বসাবো। দেন তারপরে সাবজেক্ট কি, ইউ সাবজেক্ট মানে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টে মির আছে, মির মানে একটা ব্যক্তির জন্য আমরা হি বসাইলাম,
তার প্রোনাউন হিসেবে হি বসালাম। আর যেহেতু এটা প্রেজেন্টে আছে এজন্য আমরা পাস্ট করলাম। অ্যাগ্রিড পাস্ট হচ্ছে অ্যাগ্রিড উইথ। আর মি হচ্ছে তোমার একটা কি, মিও কিন্তু তোমার একটা পার্সন। তো মি যেহেতু ফার্স্ট পার্সন, তোমাকে এটা অবজেক্ট অনুযায়ী ফার্স্ট পার্সন, তোমাকে সাবজেক্ট অনুযায়ী দেখতে হবে। সাবজেক্টে কি লিটন মানে হি, আর হি যেহেতু এটা অবজেক্টের পজিশন এজন্য তোমাকে হির পরিবর্তে হিম লিখতে হবে। আর এদিকে যা আছে তা তো ঠিকই, সেইটের পরিবর্তে আস্কড, যেহেতু এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভে আস্কড হয়। তো তোমরা বুঝতে পারছো কেন একটু ডাব্লিউএস কখন দেবে? আমি তো বললাম যদি এখানে ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএসটাই দিতে হবে, আর ডাব্লিউএস না থেকে কোনো অক্সিলারি ভার্ব থাকলে আমরা ইফ বা ওয়েদার দেবো, এটা তো বললাম। তো বলো তোমরা বুঝতে পারছো কেন একটু কাইন্ডলি জানাতে পারো। লুৎফান্নওয়ার ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পরে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা কি? ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে খুবই সহজ, আদেশ বোঝাবে, না হয় অনুরোধ বোঝাবে, না হয় উপদেশ বোঝাবে, না হয় নিষেধ বোঝাবে। এগুলো যখন বোঝাবে তখন সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে চেনার উপায়, ভার্ব দ্বারা শুরু হয়। কি? ভার্ব দ্বারা শুরু হয়। এখানে সাবজেক্টটা উজ্জ্ব থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমাকে টু বসাতে হবে। কি? টু বসাতে হবে, ঠিক আছে? তারপরে টেন্স পরিবর্তন হবে না, এটা টেন্স পরিবর্তন হবে না। আর সেইডের পরিবর্তে যদি আদেশ বোঝায় তাহলে দিবা অর্ডারড, উপদেশ বোঝালে হবে অ্যাডভাইসড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, নিষেধ বোঝালে ফরওয়ার্ড। হ্যাঁ, এই যে এইগুলো বসাতে হবে। আদেশ বোঝালে অর্ডারড, অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, আর উপদেশ বোঝালে অ্যাডভাইসড বসাবো। আর টেন্সের কি কোনো পরিবর্তন নেই, টেন্সের পরিবর্তন নেই। ইনভার্টেড কমা তুলে টু বসাতে হবে। তাহলে আমরা চলো একটা তোমাদের এক্সাম্পল দেই। বলছে মাদার সেড টু মি গো টু মার্কেট, মানে কি তুমি মার্কেটে যাও, এটা কি আদেশ করছে? মা তার ছেলেকে বলছে কি তুমি মার্কেটে যাও, এটা আদেশ করছে। তাহলে আমরা সেডের পরিবর্তে দেবো মাদার অর্ডার্ড মি। এই ইনভার্টেড কমা তুলে দিয়ে টু, তারপরে টেন্সের পরিবর্তন হবে না। অনেকে করতে পারো কি, এখানে গো আছে তার মানে এটা প্রেজেন্ট, গো এর পাস্ট ওয়েন্ট করে দেবে। এটা এমন করলে হবে না, কারণ মনে রাখতে হবে টেন্সের পরিবর্তন না হওয়ার একটাই কারণ টু এর পরের ভার্বটা অলওয়েজ ভি ওয়ানে হয়। টু এর পরে কখনো ভি টু ফর্ম হয় না, কখনো টু ভি ফর্ম হয় না। তুমি যদি টু এর পরে এখানে ওয়েন্ট ভি টু দাও তাহলে সেটা ভুল, কারণ টু এর পরে কখনো ভি টু হয় না, টু এর পরে ভি ওয়ান হয়। সুতরাং এখানে টু গো টু মার্কেট। খুবই ইজি এবং সিম্পল মেথড, হ্যাঁ, কোনো কঠিন কিছু নেই, খুবই ইজি মেথড। একটু বুঝতে পারলেই হবে। আর তোমাদের যেহেতু প্যাসেজ ন্যারেশন আসে, অনেকেই মনে করো প্যাসেজ ন্যারেশন তো কঠিন না ভাই, এগুলোই আসে। প্যাসেজ ন্যারেশনে এই বাক্যগুলোই তুলে দেয়, শুধু ওখানে একটু ঝামেলা হয় কি যে ওখানে একসাথে দেওয়া থাকে, তোমাকে ধরে নিতে হবে যে কথাটাকে। এখানে যেমন ডিরেক্ট বলে দিচ্ছে না, মাদার বলছে আমাকে বলছে, তাই মা আমাকে বলছে। আর ওখানে আসলে ধরে নিতে হয়, বাক্যের অর্থ থেকে ধরতে হয় যে এই কথাটা কে বললো, এটা তোমাকে ধরে নিতে হবে। পরবর্তীতে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আসলে ডু নট দিয়ে থাকে, হ্যাঁ, তখন তুমি কি করবা? যেমন বলছে ডু নট রান ইন দ্য সান, মানে রোদ্রে দৌড়িও না। হ্যাঁ, রোদ্রে দৌড়িও না, এটা তোমার অ্যাডভাইস যদি মনে করো অ্যাডভাইস দিতে পারো, বা তোমার যদি মনে হয় এটা নিষেধ তাহলে তুমি ফরওয়ার্ড ব্যবহার করতে পারো, যে সেটা তোমার ইচ্ছা। তাহলে ফাদার অ্যাডভাইসড মি, ইনভার্টেড কমা তুলে দিয়ে দিলাম হচ্ছে নট টু। কেন নট টু? কারণ ইনভার্টেড কমা তুলে দিয়ে টু তো দিতে হবে, তার আগে একটা নট দিয়েছি হচ্ছে এই যে নটটা, হ্যাঁ, এই নটটা এখানে দিয়েছি, তারপরে যা আছে বাকিটুকু আমরা দিয়ে দিলাম যে টু রান ইন দ্য সান। এই যে নট, এটা ইনভার্টেড কমার পূর্বে দিয়ে দিলাম, আর তারপরে কি বাকি যা আছে রান ইন দ্য সান, এটা আমরা দিয়ে দিলাম। আর যদি মনে করো এটা উপদেশ নেই, এটা আসলে নিষেধ বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি ফরওয়ার্ড বসবে, ফাদার ফরওয়ার্ড মি টু রান ইন দ্য সান। এখন তুমি এটাও দিতে পারো,
এইটাও দিতে পারো, তোমার যেটা মনে হয় তুমি সেটাই ব্যবহার করতে পারো। এখন নেভার দিয়ে যদি আসলে তোমার কি থাকে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে নেভার দিয়ে, সেক্ষেত্রে তুমি কি করবা? বলছে নেভার অ্যাটেন্ড দ্য অফিসার, নেভার অ্যাটেন্ড দ্য অফিসার, এখানে একটা আদেশ করছে, হ্যাঁ, তোমাকে মিস্টার অরণ্য সেইড টু হিজ স্টাফ, মানে একজন মিস্টার অরণ্য তার স্টাফকে বলছে নেভার অ্যাটেন্ড দ্য অফিস আফটার, মানে কখনোই 10টার পরে অফিসে উপস্থিত হওয়া না, মানে এরকম বলছেন নির্দিষ্ট টাইমে একটা অর্ডার করছে আর কি। মিস্টার অরণ্য অর্ডার্ড হিজ স্টাফ, এখানে নেভারের পরিবর্তে তুমি নেভার দিয়েছো, দেন ইনভার্টেড কমা তুলে কি ইনভার্টেড কমা তুলে টু বসছে, হ্যাঁ, আর জাস্ট নেভারটা এখানে তার পূর্বে চলে আসছে, তারপরে যা আছে সবটুকু। এখন যদি মনে করো এটা তুমি নিষেধ বোঝাচ্ছে, তাহলে তো কোনো কিছু না, জাস্ট এখানে ওয়াটারের জায়গায় ফরওয়ার্ড দেবা হিজ স্টাফ, আর নেভারের পরিবর্তে একটা ইভার টু বসবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে, দেন বাকি যা আছে সব। এখানে বলতে পারো ইভার কেন হলো, কারণ ফরওয়ার্ড আসলে নিজের নেগেটিভ, যেহেতু ফরওয়ার্ড দ্বারাই নেগেটিভ বোঝায় বা নিষেধ বোঝায়, সেক্ষেত্রে আর ডাবল নেগেটিভ করা লাগবে না, ওটা পজিটিভ হয়ে যাবে। প্লিজ বা কাইন্ডলি থাকলে রিকোয়েস্টেড হয়, যেমন প্লিজ লেন্ড মি সাম মানি, প্লিজ গিভ মি সাম ওয়াটার, হ্যাঁ, এরকম থাকলে কি রিকোয়েস্টেড হবে, কি হবে রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড মি, তারপরে ইনভার্টেড কমা তুলে টু, তারপরে যা আছে তাই, এখানে একটা পার্সন আছে সেটা পরিবর্তন হয়ে হিম হয়ে যাবে। প্লিজ লেন্ড, সরি, হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম সাম মানি, একই বিষয়, শুধু প্লিজ থাকলে আমরা রিকোয়েস্টেড বসাবো, আর কিছু না, মানে এটা একটা অনুরোধ বোঝাচ্ছে, যেটা আমরা একটু আগে পড়াইছি, এখন একটা ধাপে ধাপে আসতেছে, একটু পর পর এগুলো আসতেছে। এখন লেটাস বা লেটস দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি করবা? লেটাস বা লেটস দিয়ে যখন থাকবে তখন তোমরা কি করবা আসলে? এখানে প্রপোজ টু অথবা রিকোয়েস্টেড, এখানে দিয়েছে কি হি সেড টু মি লেটাস গো ফর ওয়াচিং দ্য মুভি, চলো আমরা মুভি দেখতে বের হই, এখানে দিয়েছে কি এখানে প্রপোজ টু দিতে পারো অথবা সাজেস্টেড দিতে পারো, যে কোনো একটাই কি তোমরা। হ্যাঁ, 1 মিনিট অপেক্ষা করো তোমরা সবাই, একটু সাউন্ড আসলে প্রবলেম হয়ে গেছিল মাঝে। তো লাস্ট কোথায় আসলে তোমরা শুনতে পেয়েছো একটু বলো, লাস্ট কোথায় তোমরা শুনতে পেয়েছো একটু বলো, আবার সমস্যা নেই, আমরা আবার শুরু করে দিব।
হ্যাঁ দুঃখিত, আসলে মাঝখানে একটু প্রবলেম হয়ে গেছিল, তোমাদের নেট প্রবলেম আর কি। হ্যাঁ তো একটু তোমরা বন্ধু বান্ধবীদের মেনশন করে দাও যারা আসলে আমাদের ক্লাসে এতক্ষণ যুক্ত ছিল বাট নেট প্রবলেমের কারণে তারা আবার উধাও হয়ে গেছে। তো চলো আমরা বেশি কথা না বাড়ে, অনেক টাইম যেহেতু হয়ে গেছে, আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। কে কে যুক্ত আছো একটু বলো, কাইন্ডলি কমেন্টে জানাতে পারো কে কে আমাদের সাথে যুক্ত আছো আর কি। এটা আমরা অলরেডি শেষ করে দিয়েছিলাম, দেন পরবর্তীতে আমরা যাই। পরবর্তীতে কি আসছে? পরবর্তীতে আসছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা কি? তোমাকে যে বলেছিলাম মেয়ে থাকে, হ্যাঁ অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি থাকে? মেয়ে থাকে বা লং থাকে। এখানে লিভ লং থাকলে লং লিভ হয়, হ্যাঁ লং লিভ থাকলে লিভ লং হয়, এটা মনে রাখবা। আর বিষয় হচ্ছে অপটেটিভ সেন্টেন্স হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, কোনো বাক্য দ্বারা ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, সেক্ষেত্রে তুমি সেটা অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সের মনে রাখতে হবে কি? ইনভার্টেড কমা তুলে তোমার কি হবে? দ্যাট হবে। সেডের পরিবর্তে হবে উইশড অথবা প্রেড, তোমার যেটা মনে হয়। যদি মনে হয় ইচ্ছা তাহলে উইশড, আর প্রার্থনা মনে হলে কি তোমার প্রেড। আর রিপোর্টেড স্পিচে সাবজেক্টের পরে একটা মাইট বসে, হ্যাঁ মাইট প্লাস V1, একটা মাইট বসে তারপরে V1, এটা মনে রাখতে হবে। মাইট বসে, মাইটের পরে কি বসে? মাইটের পরে V1 বসে। তাহলে চলো আমরা একটু সমাধান করি। দেখো এটা আসলে এক্সাম্পল এখানে নেই বা স্লাইডের মধ্যে নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। মানে টিচার ইচ্ছা করছে কি, ইচ্ছা প্রকাশ করছে আসলে তুমি যেন আর কি হাইস্ট মার্ক পাও বা সর্বোচ্চ নম্বর তুমি যেন পাও, সেক্ষেত্রে টিচারের একটা ইচ্ছা। আমরা তাহলে বলতে পারি কি? টিচার উইশড মি দ্যাট, উইশড মি দ্যাট। তারপরে কি আছে? ইউ আছে, ইউ আছে মানে অবজেক্ট অনুযায়ী, তাহলে মি থাকলে কি হবে? আই, তারপরে একটা মাইট বসবে, আই মাইট গেট, আর তারপরে যা আছে তাই, আই মাইট গেট, আই মাইট গেট, ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে মেনশন করে দিতে পারো। আসলে অনেক শিক্ষার্থীর সাথে ছিল, তারপরে একটু প্রবলেম হওয়ার কারণে সবাই যেহেতু চলে গেছে তাদেরকে একটু মেনশন করে দাও। এ হচ্ছে আমাদের অপটেটিভ সেন্টেন্স এতটুকু। সেডের পরিবর্তে আমরা উইশড অথবা প্রেড বসাবো, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো, তারপরে সাবজেক্টের পরে একটা মাইট বসাবো, তারপরে যা আছে আমরা বসাই দিব। এরপরে হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্সের এর ক্ষেত্রে মনে রাখতে হবে যে ইনভার্টেড কমা তুলে দিয়ে তোমাকে দ্যাট বসাতে হবে। সেডের পরিবর্তে এক্সক্লেম উইথ সর্র অথবা জয়, মানে আনন্দ বোঝালে জয় দিবা আর দুঃখ বোঝালে সর্র। আনন্দ বোঝালে জয়, দুঃখ বোঝালে সর্র। যেমন দ্য লিডার সেড টু আস হুররা
উই হ্যাভ গট আওয়ার আইডেন্টি, মানে এটা আনন্দ বোঝাচ্ছে, হুররা মানে আনন্দ বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেব, দ্য লিডার এক্সক্লেমড উইথ জয় দ্যাট, এক্সক্লেম উইথ জয় ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট। তারপর এখানে উই আছে মানে আমরা কি করব, ফার্স্ট পার্সন অনুযায়ী পরিবর্তন করব লিডার, আর এটা যেহেতু প্লুরাল আছে এজন্য আমরা এখানে প্লুরাল ফর্ম হিসেবে আমরা কি ব্যবহার করব, দে। আর এটা কোন টেন্সে আছে, হ্যাভ গট, প্রেজেন্ট পারফেক্টের জন্য আমরা এটা পাস্ট পারফেক্ট করব, হ্যাভের জায়গায় হ্যাড, তারপরে গট, তারপরে আওয়ার থাকলে কি হবে, দেয়ার আইডেন্টি। তোমাকে সবসময় পার্সন পরিবর্তন করতেই হবে, হ্যাঁ, পার্সন যেখানে থাকবে সেখানেই। উইস্ট কেন, এটা মনে করো তোমার যদি মনে হয় ইচ্ছা প্রকাশ করছে সেক্ষেত্রে তো অবশ্যই উইস্ট ব্যবহার করতে হবে। আর যদি মনে হয় না এটা ইচ্ছা প্রকাশ করছে না, এটা একটা প্রার্থনা করছে, মে ইউ গেট হাইস্ট মার্ক, সেক্ষেত্রে এটা আমি ইচ্ছায় প্রকাশ করি যে তুমি আসলে ভালো, এটা আবার যদি মনে করো আমি প্রার্থনা করছি, এইভাবে যদি নাও তাহলে ওখানে প্রেড ব্যবহার করতে পারো। এটা নিয়ে খুব বেশি সমস্যা বা হেজিটেটের কিছু নেই, এটা ইজি একটা বিষয়। তো এই হচ্ছে বিষয়। আর আরও একটা তোমাদের বলি, আমাদের ন্যারেশন কিন্তু এই আর কি ওভারঅল আমরা সবগুলো রুলস পড়ছি। যেমন আরও তোমাদের একটা জিনিস লাগবে, থ্যাংক ইউ যদি থাকে, থ্যাংক ইউ সমান তোমরা কি দিবা, থ্যাঙ্কড, হ্যাঁ, থ্যাংক ইউ সমান থ্যাঙ্ক ব্যবহার করবা, এটা আসবে। পাশাপাশি যেখানে স্যার দেখবা, স্যার দেখলে তোমরা রেসপেক্টফুলি ব্যবহার করবা, স্যার দেখলে রেসপেক্টফুলি ব্যবহার করবা। এই হচ্ছে আমাদের রুলস যা ছিল, ঠিক আছে, আমাদের রুলস ছিল। তো আমাদের রুলসগুলো আমরা সব শেষ করেছি প্রত্যেকটা সেন্টেন্সের। এবার এই সেন্টেন্সগুলো আসলে একসাথে হয়ে প্যাসেজ ন্যারেশন হয়ে যাবে, যেটা আসলে তোমাদের কাছে খুব কঠিন মনে হয়, হ্যাঁ, যে বুঝতে পারো না, না বোঝার আসলে কিছু নেই, না বোঝার কিছু নেই। চলো আমরা আর কি একটু একটু করে আগাই। প্রথমটা কে বলছে, হোয়ার ডু ইউ লাইক টু গো স্যার, স্যারকে বলছে যে আপনি আসলে কোথায় যেতে পছন্দ করেন বা আপনি কোথায় যেতে চান। আস্ক দ্য টিকিট সেলার, মানে টিকিট সেলার প্রশ্ন করছে একজনকে, টিকিট সেলার বলছে আপনি কোথায় যেতে চান স্যার, মানে তারা তো স্যার বলে ডাকে, আমরা মানে যে কোনো কাউকে স্যার বলে ডাকে। তাহলে টিকিট সেলার জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, আপনি কোথায় যেতে চান। তাহলে বলো তো এই যে বাক্যটা রয়েছে এটা কোন সেন্টেন্স, তোমাকে অ্যান্সার দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমার কথা অনুযায়ী বলো যে এটা কোন সেন্টেন্স, একটু একটু করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, এটা কোন সেন্টেন্স বলো। বলো তো এটা কোন সেন্টেন্স। এটা ইন্টারোগেটিভ, খাদিজাতুল কোবরা বলছে, বাকিগুলো অ্যান্সার দেয় নাই। এটা তো একেবারেই ইজি ছিল, এখানে এইটা দেখেই তো বোঝা যাচ্ছিল যে এটা আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেডের পরিবর্তে কি জানো দেয়, আস্ক, তাই না, ইনভার্টেড কমা তুলে কি হয়, দ্যাট। তো চলো আমরা একটু তোমাদের দেখাই, একটু বলি। প্যাসেজ ন্যারেশন পারো না, চিন্তার কিছু না, একটু দেখো। প্রথমে কি বলছে এখানে, কথাটা কে বলছে, টিকিট সেলার কথাটা বলছে, তাই না, এই বাক্যে কথাটা কে বলছে, টিকিট সেলার বলছে। টিকিট সেলার কি বলছে, যে আপনি কোথায় যেতে চান স্যার, তার মানে কি সে স্যার বলছে, একটা রেসপেক্ট দিয়ে কথা বলছে। তার মানে যেহেতু এখানে আস্কড করছে, মানে তোমার কি বলে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কি করতে হবে, এখানে সেইডের পরিবর্তে আস্কড লিখতে হবে। আমরা লিখলাম দা টিকিট সেলার রেসপেক্টফুলি আস্কড, মানে সে আস্কড করছে ঠিক আছে একজনকে, কিন্তু যেহেতু স্যার সম্বোধন করছে এই জন্য তার আস্কড করাটা কি ছিল, সম্মানের সহিত। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, স্যারের পরিবর্তে আমরা দিলাম রেসপেক্টফুলি, মানে সে সম্মানের সহিত আস্কড করছে, তাই না, আস্কড, হি রেসপেক্টফুলি আস্কড। কাকে আস্কড করছে, পরবর্তী দেখো, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, মানে একজন প্রতীক্ষে। তাহলে আমরা এখানে দিতে পারি হি রেসপেক্টফুলি আস্কড দ্য স্ট্রেঞ্জার। কথা হচ্ছে কার মধ্যে, একজন টিকিট সেলারের মধ্যে এবং কি একজন স্ট্রেঞ্জারের মধ্যে। তাহলে আমরা লিখে দিলাম যে দ্য টিকিট সেলার রেসপেক্টফুলি আস্কড দ্য স্ট্রেঞ্জার। এবার আমরা বাকিটুকু চলে যাই। হোয়ার থাকলে ডাব্লিউএস থাকলে আমরা ডাব্লিউএসি দিতে হয়, তাই না। তারপরে সাবজেক্ট কি আছে, ইউ আছে। ইউ যেহেতু সাবজেক্ট তাহলে আমাদের কি অনুযায়ী হবে, ইউ যেহেতু সাবজেক্ট তাহলে অবজেক্ট অনুযায়ী হবে। অবজেক্টে কি আছে, দ্য স্ট্রেঞ্জার, দ্য স্ট্রেঞ্জার আছে, তাই না। অবজেক্টে কি আছে, দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার একজন ব্যক্তি, তার মানে সেটা আমরা হি বসাতে পারি, তাই না, হি। এটা হচ্ছে স্ট্রেঞ্জারকে বোঝাচ্ছে, হি। তারপরে এটা আমার লাইক, ডু থাকলে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স, আমাকে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্স করতে হবে। তাহলে লাইকের পাস্ট কি, লাইকড, হি লাইকড,
ঠিক আছে, হি লাইকড, কি হবে, হি লাইকড, হি লাইক, তারপরে কি আছে, টু গো, হি লাইক টু গো, সে কোথায় আসলে যেতে চায়। এটা হচ্ছে আমাদের প্রথম যে সেন্টেন্স ছিল, প্রথম সেন্টেন্সের কিন্তু তোমার এটা হচ্ছে অ্যান্সার, প্রথম সেন্টেন্সের অ্যান্সার। এখানে কোথাও সমস্যা আছে বলো, আমি একটাবারে সেন্টেন্স করবো আর তোমাদের বলবো। আমি কি কোথাও সি ব্যবহার করছি? দেখো, এ হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্সটা ছিল। এখন দ্বিতীয় সেন্টেন্সে কি বলছে দেখো, দা, তখন কি কোথায়, তখন অ্যান্সার দিচ্ছে কক্সেস বাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, মানে রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার, এই স্ট্রেঞ্জার তখন কি রিপ্লাই দিল, যে আমি আসলে কক্সবাজার যেতে চাই। হ্যাঁ, আমি কোথায় যেতে চাই, কক্সবাজার। তখন অ্যান্সার দেবে এইভাবে যে দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, দ্য স্ট্রেঞ্জার রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড দ্যাট, রিপ্লাইড কি দিল, যে হি উড গো টু কক্সবাজার, হি লাইক টু গো, আগেরটাই দিয়ে দিলাম যে হি লাইক টু গো টু কক্সবাজার। এখানে বলতে পারো যে এইটুকু আমি কেন লিখলাম, এখানে আমরা কি শুধু লিখবো যে হি রিপ্লাইড দ্যাট কক্সবাজার, না, আমরা আগের সেন্টেন্সটাই খালি পূরণ করে দিলাম কি, হি লাইক টু গো, সে আসলে কক্সবাজার কি যেতে চায়, সে কক্সবাজার যেতে চায়। এই জন্য আগের সেন্টেন্সটা দিয়ে আমরা পুরো সাবজেক্ট অবজেক্ট ভার্ব দিয়ে মনে করো সেন্টেন্সটা আমরা কি করে দিলাম, আমরা সেন্টেন্সটা কিন্তু পূরণ করে দিলাম, সেন্টেন্সটা কি পূরণ করে দিলাম। তারপরে দেখো এই লাইনটা গেল, পরবর্তীতে কি বলছে যে হাউ ম্যানি টিকিটস ডু ইউ নিড, এটা কিন্তু কোশ্চেন মানে এটা তোমার কোশ্চেন বোধক চিহ্ন। এটা কে বলছে, এটাও কিন্তু তোমার টিকিট সেলারি বলছে যে কি আপনার আসলে কতগুলো টিকিট প্রয়োজন, এটা কিন্তু টিকিট সেলারি বলছে, টিকিট সেলার। তাহলে টিকিট সেলার একবার জিজ্ঞাসা করেছিল, আবার জিজ্ঞাসা করছে, এক্ষেত্রে আমরা বলতে পারি কি দ্য টিকিট সেলার এগেইন আস্কড, দ্য টিকিট সেলার এগেইন আস্কড, দ্য টিকিট সেলার মানে একবার আস্কড করেছিল আবারও আস্কড করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য টিকিট সেলার এগেইন আস্কড। ঠিক আছে, এগেইন আস্কড। তারপরে হাউ আছে, হাউ থাকলে তুমি কি দিব বলো, হাউ থাকলে তো অবশ্যই আমাকে হাউই দিতে হবে, হাউ ম্যানি টিকিটস, হাউ ম্যানি টিকিটস। তারপরে কি আছে এখানে, এখান থেকে আমার দেখতে হবে এটা কি সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট, অবজেক্টে কে আছে দ্য স্ট্যান্ডার, তার মানে হি, এখানে আমরা এস দিয়ে দিতে পারি, এস দিয়ে মানে বোঝাচ্ছি স্ট্যান্ডারকে বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, স্ট্যান্ডারকে বোঝাচ্ছে কিন্তু এখানে। হ্যাঁ, কোথায় লাইকড হবে, আমি কি ভুল করছি? তার মানে এখানে কি হি, আর যেহেতু এটা ডু আছে মানে এটা প্রেজেন্ট, পাস্ট করবে, নিডের পাস্ট কি হি নিডেড, হাউ ম্যানি টিকেটস হি নিডেড, তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে বলছে আই উইল বাই 5 টিকিটস, এটা কে বলছে, এটা অবশ্যই দ্য স্ট্রেঞ্জার বলছে, যে কি বলছে আমি আসলে 5টি টিকিট কি কিনতে চাই, আমি কি 5টি টিকিট কিনতে চাই। হি হি সেড দ্যাট, মানে সে বলছে, আমরা তখন বলতে পারি কি হি সেড দ্যাট বা হি টোল্ড দ্যাট, হি সেড দ্যাট বা হি টোল্ড দ্যাট। আই আছে মানে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট কি হি, আবার হি দিলাম পারসন, উইল আছে মানে উইলের পাস্ট হচ্ছে উড, হি উড বাই 5 টিকিটস, হি উড বাই কি 5 টিকিটস, হি উড বাই 5 টিকিটস। টেক দিস টিকিটস, এটাকে বলছে, এটা কিন্তু টিকিট সেলার বলছে, ও যখনই বললো যে আমি 5টা টিকিট কিনতে চাই, তখন বলছে যে টিকিট, টেক দিস টিকিটস মানে টিকিটগুলো নাও। এই কথা শুনে কিন্তু আমরা বুঝতে পারছি এটা কে বলছে, এটা কিন্তু অবশ্যই তোমার কি বলে টিকিট সেলারই কিন্তু বলছে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই টিকিট সেলার বলছে। তো এই জিনিসগুলো তোমাকে অর্থ দেখে তোমাকে বুঝতে হবে যে কে বলছে। এটা তো টেক দিস টিকিটস, এটা দেখে কিন্তু তোমার বোঝা উচিত ছিল কি, বোঝা উচিত ছিল যে এটা অবশ্যই কিন্তু তোমার ইয়ে বলছে, কি জানো, তোমাকে সরি টিকিট সেলারই বলছে। হ্যাঁ, টেক দিস টিকিটস, এটা কি কোন সেন্টেন্স,
টিকিট সেলার কি বলছে, এই লাইনটা বলো কি হবে? ইম্পারেটিভ, তাহলে কি হবে? ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা টু বসাবো, তাই না? ইনভার্টেড কমা তুলে দিয়ে কোনো কিছু যদি না বুঝ হয় মনে করো, সেক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এটা কে বলছে? এটা টিকিট সেলার বলছে, তাই না? টিকিট সেলার টোল্ড হিম, মানে হিম মানে ওই স্ট্যান্সার, টোল্ড হিম টু টেক দিস টিকিট, দে উইল কস্ট 3000 টাকা। এই কথাটাও কিন্তু তোমার ওই বলছে, এই কথাটা কে বলছে? এই কথাটা কিন্তু অবশ্যই তোমার টিকিট সেলারই বলছে। তাহলে আমরা বলতে পারি অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট, মানে সে আরও বলে, হে অলসো অ্যাডেড দ্যাট, হে অলসো সেড দ্যাট বা অলসো অ্যাডেড দ্যাট দে উড কস্ট, দে উইল থাকলে উড, দে উড কস্ট 3000 টাকা। এই হচ্ছে আমাদের প্রথমটা ছিল, আর এই হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমটা ছিল। বিষয়টা হচ্ছে এখানে তোমার ওই আমি যে নিয়মগুলো শিখালাম সেই নিয়ম অনুযায়ী তোমার এখানে পরিবর্তন করতে হবে। শুধু একটু সমস্যা হচ্ছে তোমাকে এখানে অর্থ দেখে তোমাকে ভেবে নিতে হবে যে আসলে কোনটা কে বলছে। এখানে তোমার বারবার বলে দেওয়া থাকবে না যে এই কথাটা কে বলছে বা ওই কথাটা কে বলছে, এটা তোমাকে কিন্তু বারবার বলে দেওয়া থাকবে না। এটা অবশ্যই তোমাকে কি করতে হবে, এটা তোমাকে কিন্তু নিজে নিজে কিন্তু তোমাকে অর্থ দেখে তোমাকে ভাবতে হবে যে আসলে এই কথাটা কে বলতে পারে, এই কথাটা তোমাকে কিন্তু অর্থ অনুযায়ী দেখতে হবে। তো এই জিনিসটাই মূল বিষয় যে আসলে কথাটা কে বললো এটা ধরাটা মূল বিষয়। এটা ধরতে পারলে বাকিটুকু সেন্টেন্সের নিয়ম অনুযায়ী, মানে আমি যেভাবে নিয়ম শিখাইলাম নিয়ম অনুযায়ী যদি করো তাহলে হয়ে যাবে। আর সাগর দর্শককে অসংখ্য ধন্যবাদ পুরোটা চেষ্টা করার জন্য, ঠিক আছে। পরেরটা দেখো, বলছে হোয়াই আর ইউ লোইটারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, বলছে তুমি কেন এই চারিদিকে এভাবে হাঁটাহাঁটি করতেছো? হ্যাঁ, আর ইউ ইন ট্রাবল, তুমি কি কোনো সমস্যায় আছো? সেইড দ্য স্কুল টিচার, মানে স্কুল টিচার একজনকে জিজ্ঞাসা করছে হোয়াই আর ইউ লোইটারিং হেয়ার অ্যান্ড দেয়ার, মানে তুমি এদিকে সেদিকে কেন এত ঘোরাঘুরি করছো মাথায় চিন্তা নিয়ে, মানে চারিদিকে সে হেঁটে বেড়াচ্ছে। তখন টিচার তাকে বলছে হোয়াই আর ইউ লোইটারিং হেয়ার অ্যান্ড দেয়ার নাও, তুমি কেন চারিদিকে এভাবে ঘোরাফেরা করে বেড়াচ্ছ? আবারও বলে আর ইউ ইন ট্রাবল, তুমি কি কোনো সমস্যা আছো? এই দুইটা কথাই কিন্তু একজন বলছে। প্রথমে বলছে কি তুমি কেন চারিদিকে এভাবে ঘোরাফেরা করে বেড়াচ্ছ, তারপরে বলছে তুমি কি কোনো সমস্যায় আছো। কে বলছে এটা? দ্য স্কুল টিচার। কাকে বলছে দেখে তো আমরা আরেক লাইন পড়ে, আই অ্যাম লোইটারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি সেইড দ্য বয়। তার মানে একটা বয়ের সাথে টিচারের কথা হচ্ছে। তার মানে আমরা তাহলে দুইজন পেয়ে গেলাম কার কার মধ্যে, এটা বাক্যটা হচ্ছে একজন টিচারের সাথে একজন বালকের কথা। তাহলে টিচার প্রশ্ন করছে, প্রশ্ন করলে কি হবে? আস্কড। তাহলে আমরা কি দেবো? দ্য টিচার আস্কড, দ্য টিচার আস্কড দ্য বয়, তারপরে ডাবল এস থাকলে ডাবল এস হোয়াই, তারপর এখানে ইউ আছে, ইউ আছে মানে অবজেক্ট অনুযায়ী, অবজেক্টে দা বয় মানে কি হি, হি, তারপরে আর থাকলে কি ওয়াজ, হোয়াই হি ওয়াজ, তারপরে লোইটারিং হেয়ার থাকলে দেয়ার, লোইটারিং হেয়ার অ্যান্ড দেন নাও থাকলে দেন, ঠিক আছে। টিচার এবং বয়ের মধ্যে কথা হচ্ছে, এখানে কি দেবা যে আমি তো লিখে দিলাম হি ওয়াজ লোইটারিং হেয়ার অ্যান্ড দেয়ার, এতটুকু লিখবা, দেন নাও থাকলে কি হবে? দেন হবে। এবার তারপরের লাইনটা এরকম হবে কি একটা প্রশ্ন করছে, ঠিক আছে, দেন আবারও বলছে আর ইউ ইন ট্রাবল, তুমি কি কোনো সমস্যা আছো? পরের লাইনটা এরকম হবে যে দ্য টিচার এগেইন আস্কড দ্য বয়, মানে টিচার কি করছে? আবারও বয়টাকে প্রশ্ন করছে। আমি লিখলাম প্রথম লাইন মনে করো হয়ে গেছে, আমি দ্বিতীয় লাইন এটা করছি এগেইন আস্কড, এগেইন আস্কড আমি হিম দিতে পারি বারবার বয় না লিখে, এগেইন আস্কড হিম। আর আছে মানে এটা ইফ হবে, অক্সিলারি ভার্ব আছে, তারপরে ইউ আছে মানে এখানে হি হবে, হি ওয়াজ ইন ট্রাবল, ইফ হি ওয়াজ, কারণ আর থাকলে আমার পাস্ট করতে হবে ওয়াজ,
ইন ট্রাবল, মানে এই লাইনটা তো গেল। এখন বলছে আই অ্যাম লয়টারিং বিকজ আই হ্যাভ নান টু টেক কেয়ার অফ মি, মানে বলছে আমি চারিদিকে ঘোরাফেরা করছি এইভাবে, তার একটাই কারণটা হচ্ছে আমাকে যত্ন নেওয়ার মতো আসলে কেউ নেই, যার কারণে আমি এইভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে বলে। তখন দ্য বয় রিপ্লাই দেয়, স্যারকে রিপ্লাই দেয়, কারণ স্যার একটা প্রশ্ন করছে, তখন বয়টা কি করে, রিপ্লাই দেয়। বলছে দ্য বয় রিপ্লাইড দ্যাট, দ্য বয় রিপ্লাইড দ্যাট, আই আছে, তার মানে এটা কি হবে, হি ওয়াজ লয়টারিং, আমি লিখি লয়টারিং বিকজ আই হ্যাভ আছে মানে আই হ্যাড হবে, হি হ্যাড হবে, হি হ্যাড নান টু টেক কেয়ার অফ হিম, ঠিক আছে, টু টেক কেয়ার অফ কি হবে, হিম হবে। মানে এই লাইনটাও গেল, এই লাইনটাও একেবারে সহজ ছিল। যে প্রথমে কি বলছে, আমাদের দুইটা কাজ, এখানে প্রেজেন্ট আছে এটা পাস্ট করে দেওয়া, এখানে হ্যাভের জায়গায় হ্যাড করে দেওয়া, আর এই যে তোমার পার্সন আছে পার্সনটাকে পরিবর্তন করে হিম করে দেওয়া। এই লাইনটাও গেল। তারপরে কি বলছে দেখো, দ্য স্কুল টিচার সেইড, তখন স্কুল টিচার কি বলছে, ডু ইউ ফিল হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এখানে এটা কিন্তু জিজ্ঞাসা করছে। তখন এই লাইনটা গেল, তখন লিখবা যে দ্য টিচার এগেইন আস্কড বা অলসো আস্কড, দ্য টিচার অলসো আস্কড, মানে আবারও জিজ্ঞাসা করে, তখন আমরা লিখতে পারি অলসো আস্কড কি, এখানে ডু আছে মানে ইফ, তারপরে ইউ থাকলে কি হবে, এখানে দ্য বয় ছিল এজন্য হি, তারপরে ফিল থাকলে হি ফেল্ট হাংরি, এ হচ্ছে লাইনটা গেল। তখন ছেলেটা অ্যান্সার দ্য ইয়েস আই অ্যাম ভেরি হাংরি নাও, এটাকে বলে দ্য বয় বলে। তখন বয় রিপ্লাই দিচ্ছে না, যেহেতু ইয়েস বলে, ইয়েস থাকলে সবসময় রিপ্লাইটা এমন হবে যে দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তখন আমরা লিখবো কি, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এবং রিপ্লাই দেওয়ার পর আরও কথা বলছে, তখন লিখবো কি, অ্যান্ড অ্যাডেড দ্যাট, মানে আরও যোগ করে, অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ওয়াজ ভেরি হাংরি নাও থাকলে দেন। এ হচ্ছে আমাদের 2 নম্বর প্রশ্নটা ছিল। তো তোমরা একটু কাইন্ডলি কমেন্টে বলো যে এটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এবং তোমরা খেয়াল করে দেখছো, আমি তোমাদের একটু আগেই বললাম যে তোমাদের কিন্তু বেশিরভাগ প্রশ্নই আসে ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে, এবং আমি যে 3টা প্রশ্ন আনছি না, এটা কিন্তু আমার দাগানোও না, আমার লেখাও না, কোনো কিছুই না, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন বই থেকে হুবহু বোর্ড কোশ্চেন তোলা, মানে এটা ওই যে লেখা আছে কুমিল্লা বোর্ড 2019। এটা কি ক্লিয়ার তোমাদের কাছে? যদি ক্লিয়ার হয় তাহলে আমরা পরবর্তীতে যেতে পারি। দেখো পরেরটা দেখো, প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক সেট ফাইম, তার মানে ফাইম একজনকে বলছে যে দয়া করে তুমি তোমার ইংরেজি গ্রামার বইটা আমাকে দেবা। কাকে বলছে দেখি তো, আরমান, তার মানে আমরা 2টা নাম পেয়ে গেছি। তার মানে এখানে প্রথমে কথাটা কে বললো, প্রথমে কথাটা বললো হচ্ছে ফাইম, তাই না? তাহলে আমরা লিখি, আর প্লিজ থাকলে রিকোয়েস্টেড হয়, তাহলে আমরা লিখবো কি, ফাইম রিকোয়েস্টেড আরমান, তাই না? রিকোয়েস্টেড আরমান, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হয়, টু হয়, তাই না? টু, তারপরে গিভ হিম হিজ ইংলিশ গ্রামার বুক, ঠিক আছে, ইংলিশ গ্রামার বুক। এখানে ইওর আছে, ইওরটা হিজ হয়ে যাবে, ইওরটা কিন্তু হিজ হয়ে যাবে, ইওরটা কি হবে, হিজ হবে, ইংলিশ গ্রামার বুক। তুমি কি দরকারে আমার ইংলিশ গ্রামার বইটি দিতে পারো? তখন বলছি আই ক্যান নট গিভ ইট, আমি এটা দিতে পারবো না, তার মানে এটা অবশ্যই আরমান বলছে। কি বলছে, আই ক্যান নট গিভ ইট, গিভ ইট। আরমান সেইড দ্যাট, তখন আরমান কি বলছে, আরমান সেইড দ্যাট হি, আই থাকলে হি হবে, তারপর ক্যান নট থাকলে কুড নট, পাস্ট করে দিলাম, হি কুড নট গিভ ইট। খুবই সহজ, হয়ে গেল 2টা। তারপর বলছে কি, আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস, আমি এটা কি
এটা সাথে করে আমি ক্লাসে নিয়ে যাব, এটা সাথে করে কি আমি ক্লাসে নিয়ে যাব। এই কথাটা কিন্তু আবার কে বলছে? আরমানি বলছে। তখন আমরা বলতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট, এরকম বলতে পারি, বা আরমান অ্যাডেড দ্যাট। মানে আবারও যেহেতু বলছে আরমান অ্যাডেড দ্যাট, কি বলছে যে হি হ্যাড, এখানে আই আছে মানে হি, তারপরে হ্যাভ আছে মানে হ্যাড, হি হ্যাড টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস, হয়ে গেল। তারপরে বলছে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্ট, তখন এই কথাটাকে বলে সেট ফাহিম। ফাহিম বলে যে ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি বইটা কি তোমাকে ব্যাক করে দেব, ক্লাস শুরু হওয়ার পূর্বে আমি তোমাকে কি করব, ক্লাসটি ব্যাক করে দেব, ঠিক আছে। তখন ফাহিম বলে কি, ফাহিম সেড দ্যাট, হয়ে গেল। ফাইন লিখতে আছে ফাহিম সেড দ্যাট, হি আছে মানে আই আছে মানে হি হবে, শ্যাল থাকলে শুড, তার মানে ফাহিম সেড দ্যাট হি শুড রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টেড, বিফোর দ্য ক্লাস স্টার্টেড। প্রেজেন্ট থাকলে সেখানে কি হবে, পাস্ট হবে, প্রেজেন্ট থাকলে কি হয়ে যাবে, পাস্ট হয়ে যাবে। এতটুকু হয়ে গেল ফাহিমের কথা। তখন বলে টেক ইট সেইড আরমান, এটা কি, এটা অবশ্যই কিন্তু টেক ইট, এটা ভার্ব দিয়ে শুরু, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তখন কি করতে হবে, আরমান টোল্ড টু টেক ইট, আরমান টোল্ড টু টেক ইট, কারণ ইনভার্টেড কমা তুলে দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, তারপরে যা আছে তাই, আরমান টোল্ড টু টেক ইট। তারপরে বলছে থ্যাঙ্কস সেইড, এটাকে বলে ফাহিম। ফাহিম এটা পেয়ে কি বলল, ফাহিম বলল যে থ্যাঙ্কস, তখন এটা কি হবে, ফাহিম তাকে থ্যাংক ইউ জানালো, তাই না। তখন আমরা থ্যাঙ্কস থাকলে কি হয় বলো তো, থ্যাঙ্কড হয়। ফাহিম থ্যাঙ্কড হিম, হিম বলতে কি, সেটা হচ্ছে কে জানো, আরমান, ঠিক আছে, হিম বলতে আরমান। এই ছিল আসলে আমাদের ওভারঅল ন্যারেশন। আমরা প্রত্যেকটা তোমাদের প্রশ্ন, প্রত্যেকটা রুল সব কিছু কিন্তু সমাধান করে দিয়েছি। এরই মাধ্যমে কিন্তু আজকে আমাদের ক্লাসের কন্টেন্ট বা পড়া যতগুলো এক্সাম্পল ছিল সব কিছু কিন্তু আমরা তোমাদের সমাধান করে দিয়েছি। তো একটু কাইন্ডলি কমেন্টে জানাতে পারো যে তোমাদের কাছে ন্যারেশন যে টপিকটা ছিল এটা আমি বোঝাতে পারছি কিনা বা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, কাইন্ডলি তোমরা একটু কমেন্টে জানাতে পারো। আর তোমরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের যে এই ডেডিকেশন, এই ডেডিকেশনের জন্য অবশ্যই তোমরা দিন শেষে অবশ্যই সাকসেস হবে, এই দোয়া তোমাদের প্রতি সব সময় থাকবে। হ্যাঁ, তো যেহেতু তোমাদের সবার ক্লিয়ার, তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো তোমাদের প্রতি দোয়া করে আজকের ক্লাসটি, আজকের এই ন্যারেশনের ক্লাসটি এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।